বাংলা সাহিত্যের রোমহর্ষক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন মিস্ট্রিয়াস মানডে, স্পন্সার্ড বাই VDJ, co-powered by Micromax. Nothing like anything. আজ মিস্ট্রিয়াস মানডেতে আমাদের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা পরাশর বর্মা এবং ধাঁধানো ছবি। গল্পের প্রধান চরিত্রে কৃত্তিবাস, পরাশর এবং উমাপতি বাবু। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পরাশর বর্মা ও ধাঁধানো ছবি। শুক্রবার। কাগজের কাজকর্ম দুপুরের মধ্যেই একরকম শেষ হয়ে যায়। এরপরে যা দায় থাকে তা ছাপাখানো আর দপ্তরের। শেষ ফর্মাটায় মানে কাগজের প্রথম ফর্মায় প্রিন্ট অর্ডার দিয়ে ঘড়ির দিকে চেয়ে দেখলাম আড়াইটে এখনো বাঁচেনি। মনে হলো অনেকদিন ছবি টবি দেখা হয়, গেলে হয়। ছবি দেখার অবশ্য সেরকম বাতিক আমার নেই, কিন্তু কলকাতায় 2 মাস ধরে নাকি এমন এক ছবি চলছে যা না দেখলে নাকি আর মান থাকে না। চেনা অচেনা যার সাথে দেখা হয় খানিক আলাপের পর ছবির প্রসঙ্গ উঠবেই। ছবিটা দেখেছেন? কেউ গদগদ উঠছে সে। কি যে রুচি হচ্ছে আজকাল মানুষের কে জানে। পয়সা দিয়ে ওইসব আজগুবি ছবি আবার কেউ দেখে? যিনি ঘেন্নায় নাক সেটকায় তিনি অবশ্য পয়সা দিয়ে ছবিটা না দেখে পারেন। অর্থাৎ ভালো লাগুক বা না লাগুক, এর ছবি না দেখলে সভ্য সমাজে নাক কেটে যাওয়ার ভয়। টেবিলের ড্রয়ারে চাবি দিয়ে উঠে পড়ার উপক্রম করছি, এমন সময় ফোন বেজে উঠল। ধরবো না ভেবে 2 পা বাড়িয়ে দিয়েছি, শেষ পর্যন্ত পা দিল। ফিরে এসেই ফোন ধরতেই পরাশরের গলা। হ্যালো কৃত্তিবাস, আছো তাহলে? এখনই যাচ্ছি, একটা বিশেষ দরকার আছে। আমার কথা বলার কোনো সুযোগই না দিয়ে পরাশর ওধারে ফোনটা নামাল। সত্যি বলতে কি, পরাশরের সঙ্গলাভের সম্ভাবনায় খুশির চেয়ে স্বতন্ত্রই ওই বেশি। বিশেষ দরকার মানে তার 3 দৃশ্যে কবিতা নিশ্চয়ই। সিনেমায় যাওয়া তো দফা রফা, তার উপর পরাশরী কবিতার ধাক্কা সামলাতে যে কটা অ্যাসপিরিন গিলতে হবে আমাকে তা কে জানে। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করে থাকতে হবে না, মিনিট 10 মধ্যেই পরাশর এসে হাজির। কিন্তু এ কি আশ্চর্য, তার হাতে আজ কবিতার খাতা নয়, একটা খবরের কাগজ। আজকাল সে খবরের কাগজেই কবিতা ছাপাচ্ছে নাকি? না, তাও ঠিক নয়। লাল পেন্সিলে দাগ দেওয়া কাগজের একটা বিজ্ঞাপন আমাকে দেখিয়ে সে কি একটা জরুরি ব্যাপারে কথা বলতে চায়। যাক, কবিতার বদলে খবরের কাগজের বিজ্ঞাপন শুনে তখন আমার মেজাজটা একটু খুশ হয়ে সাহস পেয়েছে। খবরের কাগজটা মুড়ে পকেটে রেখে দিলাম। আমি বললাম, তোমার সব কথা শুনবো, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে একটা সিনেমায় যেতে হবে। ছবি? কি ছবি? পরাশর সত্যি হতভম্ব। আমি বললাম, তোমার পছন্দই শুধু ছবি। এই বলে তাকে একটু ভরসা দেওয়ার চেষ্টা করলাম। পরাশর বলল, আমার পছন্দের ছবি? কোনো কবি টবির জীবনী নাকি? সেরকম ছবি আবার কোথাও দেখাচ্ছে নাকি? আরে না, কবির জীবনী কেন হতে যাবে, গোয়েন্দাগিরির রহস্য রোমাঞ্চের ছবি। পরাশরের মুখ দেখে মনে হলো সে কিঞ্চিত বিব্রত হয়ে নাক সিটকে বলল, না না, ওইসব ছবি আমার মানুষ দেখে। হ্যাঁ দেখে, কলকাতার অর্ধেক মানুষ দেখে ফেলেছে। তোমাকেও আজ আমার সাথে যেতে হবে। তোমার সাথে আলাপ হওয়া অব্দি তোমার অনেক জুলুম আমি সহ্য করেছি। আমায় প্লিজ না বলবে না, তোমাকে আমার সাথে এই ছবি দেখতে যেতেই হবে। দেখলাম পরাশর আর আপত্তি করল, কিন্তু ঠিক কুইনাইন গেলার মতো করে যেরকম একটা বাজে মুখ করে সিনেমা হলে গিয়ে বসলো, তাতে মনে মনে হাসি পাচ্ছিল। সিনেমা শুরু হলো, কয়েকটা ছোটখাটো সংবাদচিত্র ইত্যাদি, একটু বিরতি, তারপর আসল ছবি আরম্ভ। ছবি 3 রিল কি বড় জোর 4 রিল। রিল চলবার সময় পাশে হঠাৎ চেয়ে দেখি পরাশর পরমানন্দে সিটে বসে ঘুমাচ্ছে।
সত্যি একটু রাগই হলো। হতে পারে পড়াশোনার মস্ত গোয়েন্দা, তাহলে এরকম একটা 1 নাম্বার ছবিতে বসে বসে ঘুমাবে? আমি তো এখন সত্যি ছবিতে মশগুল হয়ে ছবির গোলক দাদায় নাজেহাল হচ্ছি। অত বড়ই যখন গোয়েন্দা, তখন আসল শয়তানকে ধরার চেষ্টা করুক না। পরাশরের গায়ে কুলুই দিয়ে একটা খোঁচা দিয়ে এই কথাই তাকে চাপা গলায় বললাম। সে তন্দাচ্ছন্নভাবে একটা করে আওয়াজ করে নড়ে চড়ে বসে ছবিটাও তাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করল। সে আর কতক্ষণ, খানিক বাদে আবার যথাপূর্বক এবার ঠেলা দিতে ধর্মড়িয়ে উঠে বসে সে বলল, ছবি শেষ হয়ে গেছে নাকি? ছবি এর মধ্যে কি শেষ হবে? ও তো অর্ধেক। আহ, এখনো অর্ধেক? হতাশাভাবে আমার সিটে এলিয়ে সে একটা কাগজে কি যেন লিখে আমার হাতে দিয়ে বলল, নাও এটা রাখো, আর শেষ হলে আমায় ডেকো। আমি বললাম, ঠিক আছে, তাই ঢেকে দেবো। বিরক্তিভাবে বলে তার দেওয়া কাগজটাকে তাচ্ছিল্যভাবে পকেটে রেখে দিলাম। সত্যি ছবিটা খুব জমে উঠেছে। 3 জনের উপর সমান সন্দেহ। মেয়েটি, তার বর্তমান প্রেমিক, আর তার মৃত স্বামীর কাগজপত্র সমেত ব্রিফকেসটি সমুদ্র তীরে যে কুড়িয়ে পেয়েছিল সেই লোকটি। মেয়েটির নাম মার্থা। বড় ধনী ঘরের মেয়ে। নিজের সমাজ ছেড়ে ভালোবেসে এক বাউন্ডেলে অভিনেতাকে বিয়ে করেছিল। চেষ্টা করেও স্বামীর স্বভাব শোধরাতে পারেনি, ফলে বিয়েও সুখে হয়নি। স্বামীর জুয়া আর বদ খেয়ালের টাকা জোগাতে জোগাতে হয়রান হয়ে একদিন মার্থা খেপে যায়, আর এক কপর্দকও স্বামীকে দেবে না বলে সে বিবাহ বিচ্ছেদ করার প্রতিজ্ঞা করে। স্বামীর তখন মত্তাবস্থা। সে মার্থাকে মারধর করার চেষ্টা করে। মার্থাকে ছেলেবেলা থেকে ভালোবাসলেও যে বিয়ে করতে পারেনি, সেই ইউজিন ছেলেটা সেখানে কি কারণে হঠাৎ এসে পড়েছিল। সে মার্থাকে স্বামীর হাত থেকে বাঁচায়। মার্থার স্বামীকে উত্তম মধ্যম কিছু ঘা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু তারপর থেকেই মার্থার স্বামী একেবারে নিরুদ্দেশ। প্রায় মাসখানেক বাদে দূরের এক সমুদ্র তীরে তার একটা ব্যাগ একজন কুড়িয়ে পায়। ব্যাগটা পুলিশের হাতে যথারীতি দেওয়াও হয় ও পুলিশ সেই ব্যাগে মার্থার স্বামীর হাতে লেখা সমুদ্র ডুবে আত্মহত্যার সংকল্পের চিঠি পায়। ব্যাপারটা সেখানেই চুকে যেত, কিন্তু কিছুদিন বাদে মার্থার স্বামীর আত্মহত্যা সরকারিভাবে স্বীকার করবার খুঁটিনাটি সারতে গিয়ে পুলিশ ধরতে পারে যে মার্থার স্বামীর আত্মহত্যার চিঠিটা পুরো জাল। মার্থার স্বামীর হাতের লেখা কেউ খুব সুকৌশলে নকল করার চেষ্টা করেছে। আত্মহত্যা না করে থাকলে মার্থার স্বামীর কোথায় গেল, তাও হলোটা কি? সন্ধান করতে জানা যায় ইউজিনকে কিছুকাল আগে ওই সমুদ্র তীরের একটি হোটেলে দেখা গেছিল। মার্থাও কয়েকদিন বাদে সেই হোটেলে এসে দিন 2 থেকে আবার চলে যায়। মার্থা ও ইউজিন অবশ্য পুলিশের প্রশ্নের উত্তরে জানায় যে হ্যারোল্ডই নাকি বোঝাপড়া করতে তাদেরকে ফোনে ডেকেছিল। অবশ্যই হ্যারোল্ডকে তারা পায়নি। ব্যাপারটা আরো ঘোরালো হয়ে ওঠে সমুদ্র তীরে যে লোকটা মার্থার স্বামীর ফোলিও ব্যাগ কুড়িয়ে পেয়েছিল তার ব্যাপারে। সে গোপনে একদিন মার্থার কাছে এসে একটা চিঠি দেখায়। চিঠিটা মার্থার স্বামী হ্যারোল্ডেরই লেখা। লোকটা স্বীকার করে যে হ্যারোল্ডের ব্রিফকেসটি পুলিশের হাতে দেওয়ার সময় কিছু কাগজপত্র সরিয়ে রেখেছিল সে। চিঠিটা পড়ে বোঝা যায় হ্যারোল্ড সেটা মার্থার কাছে লিখেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা কেন ডাকে পাঠায়নি তা কে জানে, হয়তো সময় পায়নি। চিঠিটা ছেড়ে তাতে হ্যারোল্ড সকাতরে মার্থা ও ইউজিনকে তাকে রেহাই দিতে অনুরোধ করছে। লিখেছে, প্রতি মুহূর্তে এই ভয় ভয় পালিয়ে বাঁচা আর তার সহ্য হচ্ছে না। মার্থা বিবাহ বিচ্ছেদ করে ইউজিনকেই বিয়ে করুক, সে তাতে কোনো বাধা দেবে না।
সে শুধু নিরাপদ শান্তি চায়। তার জন্য সে আমেরিকা ছেড়ে অন্য দেশে চলে যেতেও প্রস্তুত। মার্থাকে চিঠিটা পড়ে প্রথমে একটু স্তম্ভিত মনে হয়। সে রেগে বলে, এ চিঠি জাল। লোকটি সায় দিয়ে বলে, তাও হওয়া অসম্ভব নয়, কিন্তু পুলিশের হাতে দেওয়া উচিত হলেও সে মার্থাকে এটা একবার দেখাতে এসেছিল। মার্থা এবার সোজাসুজি চিঠিটা লোকটার কাছে কিনে নিতে চায়। লোকটা প্রথমে আপত্তি করে, পরে প্রচুর টাকার বিনিময়ে চিঠিটা সে মার্থাকে দেয়। মার্থা গোপনে চিঠিটাকে নিয়ে গিয়ে একজন বড় হস্তাক্ষর বিশদকে দিয়ে পরীক্ষা করায়। তাতে জানা যায় চিঠিটা জাল নয়। পুলিশ এদিকে হ্যারল্ডের ব্যাগের জিনিসপত্র নতুন করে পরীক্ষা করতে গিয়ে সোনাডিল নামক একটি ওষুধের শিশিতে কয়েকটি বিষাক্ত বড়ি পেয়েছে। ওষুধটা সেই জাতের যাতে স্নায়ু ঠান্ডা রাখে, কিন্তু অনেকে আবার গোপনে এটা দিয়ে নেশাও করে। হ্যারল্ডও করত, কিন্তু শেষের ভিতর এই নকল করা বড়ি আসলো কোথা থেকে? পুলিশ খোঁজ নিয়ে জেনেছে তারপর যে ইউজিন শহরের এক মস্ত বড় ডিসপেন্সারির মালিক মার্থার বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পরে ইউজিনের দোকান থেকেই এক রাতে হ্যারল্ড এই ওষুধ কেনে বলে প্রমাণ পাওয়া গেছে। বিষাক্ত ও বদনেশার জিনিস বলেই ডাক্তারের সার্টিফিকেট দিয়ে নাম ঠিকানা লিখে এই ওষুধ নিতে হয়। ডিসপেন্সারির খাতার পাতায় হ্যারল্ডের ওষুধ কেনা তাই ধরা পড়েছে। সেই সঙ্গে একথাও জানা গেছে যে নিজে হাতে ওষুধ না বেচলেও ইউজিন সে রাত্রে ওই সময় দোকানের দৈনিক বিক্রির শেষ হিসাব নেওয়ার জন্য ভেতরেই ছিল। হ্যারল্ডের ফোলিও ব্যাগে যে পেয়েছিল তাকেও সন্দেহক্রমে পুলিশ এবার গ্রেফতার করেছে। মার্থার কাছে হ্যারল্ডের আগের চিঠি বেচবার পর সে আবার একদিন হ্যারল্ডের লেখা একটি বই নিয়ে আসে। তার ভেতরে হ্যারল্ডের হাতের লেখায় যা পাওয়া যায় তা সাংঘাতিক। সেখানে স্পষ্ট লেখা আছে, দিনের পর দিন সে প্রাণের ভয় লুকিয়ে কাটাচ্ছে। মার্থা ও ইউজিন তার পিছনে খুনে গুন্ডা লেলিয়ে দিয়েছে, সে বুঝতে পেরেছে এটা, কিন্তু পুলিশকেও সে জানাতে সাহস পায়। তার মতো হতভাগা জুয়ারি মাতালের কথা কেই বা বিশ্বাস করবে? মার্থা প্রচুর টাকা দিয়ে সে ডায়েরি কিনে নেওয়ার পর লোকটা গ্রেফতার হয়েছে। পুলিশ জানতে পেরেছে যে হ্যারল্ডকে শেষ দেখা যায় সমুদ্র তীরের বন্দর থেকে একটি ছোট্ট মোটর লঞ্চ ভাড়া করে এক রাতে সমুদ্রে বেড়াতে যেতে। তার সঙ্গে ওই লোকটিও ছিল বলে একজন অন্তত এজাহার দিয়েছে। পুলিশ আরো খুঁজে বের করেছে যে ওই লোকটি এককালে ইউজিনেরই অধীনে কাজ করত। ইউজিন অবশ্যই এই বলে সাফাই গিয়েছে যে লোকটার সঙ্গে তার বর্তমানে কোনো সম্পর্ক নেই। বহুকাল আগে চুরির অভিযোগে সে তাকে বরখাস্ত করে দিয়েছিল। হ্যারল্ডকে তাহলে সত্যি পৃথিবী থেকে কে সরিয়েছে? ইউজিন একা, না মার্থার সঙ্গে ষড়যন্ত্র করে দুজনে? সেই ষড়যন্ত্রে কি ওই লোকটাও ছিল, না ইউজিন বা সেই লোকটা একাই এই কাজ করেছে? ছবি শেষ হওয়ার পর অভিভূত হয়ে পড়াশোনার দিকে তাকিয়েছি। আলো জেরে ওঠার সঙ্গে সঙ্গে সেও একটু সোজা হয়ে বসেছে। বললাম, কি যে তুমি হারালে তা তুমি জানো না বাবা। এই গল্পের শেষ তুমি কল্পনা করতে পারবে না। তাই নাকি? পড়াশোনার বোধহয় সত্যি একটু আফসোস হচ্ছে বলেই মনে হয়। অফিসে ফিরে গেলাম দুজনে। তারপর পড়াশোনার কাছ থেকে আসল কারণটা শুনতে হলো। কারণটা অবশ্যই আমার কাছে এমন কিছু বিশেষ জরুরি বলে মনে হলো না। শুধু মজার কথা এই যে এই ব্যাপারটা একটা ফোলিও ব্যাগ সংক্রান্ত। খবরের কাগজে একটা ফোলিও ব্যাগ হারানোর বিজ্ঞাপন বেরিয়েছে বক্স নাম্বার দিয়ে। কেউ সে ব্যাগ পেয়ে থাকলে যেন উক্ত নম্বরে চিঠি লেখেন। আসল মালিক তখন প্রমাণ দিয়ে ফোলিও ব্যাগ নিয়ে যাবেন এবং সেই সঙ্গে 1000 টাকা অবধি পুরস্কার পাওয়া যাবে। পড়াশোনার অনুরোধ, আমি যেন এই ব্যাগটা পেয়েছি বলে বক্স নাম্বারে একটা চিঠি দিই। তার মানে? আমি হতভম্ব হয়ে বললাম, যে ব্যাগ চোখে দেখে নি তো পেয়েছি বলে চিঠি দেবো? আহ,
দিয়েই দেখো না কে ব্যাগটা চাইতে আসে। পরস্পর অম্লান বদলে এটা বলল। আমি বললাম, তোমার বাড়ি? না না, এই অফিসের ঠিকানাতেই দেখা করতে বলি। একটু চোটে উঠে বললাম, এ কি পাগলাম শুরু করেছো বলো তুমি? কোথায় কি ব্যাগ, কার ব্যাগ, কিছুই ঠিক নেই। 1,000 টাকা পুরস্কার নেবে এবং মিথ্যে লিখবো? পুরস্কারটা যখন এরকম, তখন ব্যাগটা নিশ্চয়ই দামি। ব্যাগ না পেলে তো আর কেউ পুরস্কার দেবে না। হঠাৎ একটা কথা মনে হয়, জিজ্ঞেস করলাম, তুমি তুমি কি ব্যাগটা পেয়েছো নাকি? আমায় একবারে নির্বাক করে দিয়ে পরস্পর নেহাতি হালকা ভাবে বলল, না পাইনি, কিন্তু পেতে পারি। পরস্পরের হাত থেকে নিষ্কৃতি পাওয়া একরকম অসম্ভব ব্যাপার। যতই তর্ক করি, শেষ পর্যন্ত তার আজগুবি এই অনুরোধ রাখতেই হয়। যাই হোক, চিঠি দেওয়ার 2 দিন বাদে দুপুরবেলা একটা ফোন পেলাম। ব্যাগ হারানোর বিজ্ঞাপন যিনি দিয়েছেন, কখন দেখা করতে এলে আমার সুবিধা হবে তা তিনি জানতে চেয়েছেন। পরাশর ঠিক যেই রকম পরামর্শ দিয়েছিল, সেই অনুরোধে অফিস বন্ধ হওয়ার পর রাত 8টায় তাকে দেখা করতে বললাম। পরাশরকেও আগে ব্যবস্থা মতো জানিয়ে দিলাম। কি অস্বস্তিতে রাত 8টা অব্দি আমার কাটলো তা বোঝানো সম্ভব না। পরাশর 7:30 নাগাদ এলো। আমার মেজাজ প্রায় তখন সপ্তমে চড়ে উঠছে। তিক্ত স্বরে বললাম, ভদ্রলোক তো ব্যাগ নিতে এসেছে, কি বলবো কি এবার? সে তোমায় ভাবতে হবে না, যা বলা আমি বলবো। পুরো ব্যাপারটাই যেন পরস্পরের কাছে একটা ছেলে খেলা। ঠিক কাটায় কাটায় 8টায় বিয়ারা রামদিন এসে খবর দিল, বাবু, আপনার সঙ্গে কি একটা দেখা করতে এসেছেন? অফিসের সকলকে ছুটি দিয়ে এই রামদিনকে শুধু রেখে দিয়েছিলাম 5 মাসের জন্য। রামদিনের ঘোষণা করার ধরন দেখে যা মনে হলো, তাতে মনে হলো যে সেই ভদ্রলোকই এসেছে। শুধু লম্বা চড়া দশাশই নয়, দস্তুর মতো সম্ভ্রান্ত ও সম্পন্ন চেহারা, সাজ পোশাকে কোনো আড়ম্বর নেই, কিন্তু একবার চাইলেই বোঝা যায় পদাতিকদের একজন তিনি নন। দানি গাড়িটা চোখে না দেখলে যেন অনুমান করা যায়। ভদ্রলোক নিচেই আগে পরিচয় দিল। আমার অনুরোধে সামনের চেয়ারে বসে আমাদের দুজনকে হাত জোর করে নমস্কার করে বললেন, আমার নাম উমাপতি রায় আছে, আপনাদের চিঠি পেয়ে আমাকে আসতে হয়েছে। পরাশর কিছু না একটা বলতে যাচ্ছিল, ভদ্রলোক হঠাৎ করে বাধা দিয়ে বললেন, যা আপনারা বলতে চাইছেন আমি জানি। বিজ্ঞাপনের উত্তরে আপনি যার কাছে চিঠি দিয়েছিলেন, আমি সেই গুণধর হাজরা নই। কিন্তু আপনাদের চিঠি পেয়ে আমি আপনাদের ফোন করেছিলাম এবং আমাকে গুণধরের হাজরার জায়গায় আসতে হয়েছে। কেন বলুন তো? পরাশর উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল। চেহারা দেখার পর তার নাম শুনে আমি প্রথমেই তার সম্পর্কে বুঝে ফেলেছি। বাঙালি ব্যবসা মহলে বিচক্ষণ শিল্পপতি হিসাবে ইদানিং তার নাম যথেষ্ট। এক মুহূর্ত যেন ইতস্তত করে উমাপতি বাবু বললেন, আরে সাহেব, আসতে হয়েছে কারণ ওই বিজ্ঞাপন দেওয়ার পর থেকে গুণধর বাবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে তাহলে আপনি আমার চিঠি পেলেন কি? আর গুণধর বাবুর হয়েই বা এলেন কেন? পরাশর বিস্মিত ভাবে জিজ্ঞাসা করল। সব কথাই বলছি, শুনুন। এই বলে উমাপতি বাবু যা বললেন তা সংক্ষেপে এই দাঁড়ায়। উমাপতি বাবু নানা শিল্প ব্যবসায়ের সঙ্গে জড়িত। তার সমস্ত কাজের একরকম ডান হাত ও বিশ্বাসী সহায় এই গুণধর হাজরা। হাজরা তার স্কুলের সহপাঠী ছিল। তারপর তার ব্যবসায় একজন কর্মচারী হিসেবে ঢুকে নিজের ক্ষমতায় উঁচু দায়িত্বের পদে উঠেছে। অধিকাংশ জায়গায় সেই উমাপতি বাবুর প্রতিনিধি হয়ে যায়। 3 দশক আগে এমনই একটি অত্যন্ত জরুরি কাজে বেরিয়ে কাজ না সেরে হাজরা শুকনো ছায়ের মতো মুখ নিয়ে ফিরে আসে।
যে ফোলিও ব্যাগে অত্যন্ত মূল্যবান দলিল ও কাগজপত্র নিয়ে হাজরা এই কাজে বেরিয়েছিল, সে তা কোথায় হারিয়ে ফেলেছে কিছুই মনে করতে পারছে না। এই মনে করতে না পারা উমাপতিবাবুর সবচেয়ে আশ্চর্য লেগেছে। হাজরার কিছুদিন যাবৎ শরীরটা একটু খারাপ যাচ্ছিল। কিছুদিন লম্বা ছুটি নিয়েও কোথাও বিশ্রাম করার কথা উমাপতিবাবু বলেছিল, কিন্তু এরকম স্মৃতিভ্রংশ হওয়ার মতো কোনো লক্ষণ তার মতো দেখতে পায়নি। কোনো উপায় না দেখে উমাপতিবাবু তাকে শেষ চেষ্টা হিসেবে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে বলেছিল। হাজরা তাই দিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার পরদিন থেকেই সে নিরুদ্দেশ। বিজ্ঞাপনের উত্তরে কোনো হদিশ মিলবে এ উমাপতিবাবু আশাও করেন। আমাদের চিঠি পেয়ে তিনি যেন স্বর্গ হাতে পেয়েছেন। ব্যাগটি কিরকম ও তাতে কি কি ছিল সমস্ত তিনি লিখে এনেছেন, সেই সঙ্গে পুরস্কারের টাকাও। এখন আমরা ফোলিও ব্যাগটা ফেরত দিতে গিয়ে যেন তাকে বাধিত করি। উমাপতিবাবুর একটা হাতে একটা কাগজ ছিল। সেই কাগজটা সে আমাদের দিকে এগিয়ে দিল এবং পকেট থেকে ওয়ালেট বের করল। পরাশর কাগজটা হাতে নিয়ে উমাপতিবাবুকে বাধা দিয়ে বললে, টাকা এখন থাক মিস্টার রয়, পরে দেবেন। যদি কিছু না মনে করেন দুটো কথা জিজ্ঞাসা করতে পারি কি? একটু বিস্মিত হয়ে উমাপতিবাবু বললেন, করুন। গুণধরবাবু হঠাৎ এরকম বিপাত্তা হয়ে গেল, আপনার কি মনে হয়? টাকা কড়ি সংক্রান্ত গোলযোগ বা? উমাপতিবাবু পরাশরকে কথাটা শেষ করতে দিলেন না। একটু অপ্রসন্নভাবে বললেন, শুনুন, গুণধর সম্পর্কে কিছু জানলে আপনি এরকম কথা উচ্চারণ করতেও পারতেন না। যুধিষ্ঠির মতো ইকি গজটুকু তার মধ্যে ছিল না। সারা জীবনে অনেকবার তাকে পরীক্ষা করে দেখেছি, তবে উমাপতি বাবু হঠাৎ থেমে গেল। পরাশর বেশ একটু জোর দিয়ে জিজ্ঞাসা করলো, তবে কি? না, ওই যে বলেছি ইদানিং শরীরটা একটু ভালো যাচ্ছিল না তার। বেশ বোঝা গেল উমাপতি বাবু কিছু একটা চেপে গেল। পরাশর কিন্তু এই নিয়ে আর পিড়াপিড়ি করলো না, তার বদলে জিজ্ঞেস করল, গুণধরবাবুর নির্দোষ হওয়ার ব্যাপারে কিছু ব্যবস্থা নিয়েছেন? পুলিশে খবর দিয়েছেন নিশ্চয়ই? পুলিশে? উমাপতি বাবু চুপ করে একটু বসে থাকলেন, তারপর বললেন, না, পুলিশে এখনো খবর দিইনি। আসল ঘটনাটা কি জানেন? শিল্প ব্যবসার একেবারে উপরতলার বাজার কিরকম কানপাতলা আপনারা তো জানেন। এতটুকু কানাঘুষে রাতারাতি সেখানে রাজ্য উল্টে যায়। রায় সিন্ডিকেটে গুণধর হাজরা অমূল্য সব কাগজপত্র সমেত হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। এই খবর যদি সেখানে যায়, সেখানে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাই গোপনে যা খোঁজ নেওয়ার তাই নিচ্ছি, আর একান্তভাবে আশা করছি গুণধর এখনো ফিরে আসবে। লক্ষ্য করলাম শেষ কথাগুলো বলার সময় উমাপতি বাবুর গলাটা কেমন যেন একটা পড়াশোনা। নিজেকে একটু কোন রকমের সামনে নিয়ে তিনি আবার বললেন, এইসব কথা থাক, এগুলো কোনো দরকার ছিল না বলার, উচিত নয়। তবে ফোলিও ব্যাগটা ফেরত দিয়ে আপনি আমাকে আসল সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছেন, তাই জন্যই প্রথমে কৃতজ্ঞতার বোধে এত কথা বলে ফেললাম। আচ্ছা, অনুগ্রহ করে যদি ব্যাগটা এবার দেন। ব্যাগটা তো আগে আপনাকে দিতে পারছি না মিস্টার রায়। কেন? উমাপতি বাবু গলা ও মুখের চেহারা এক মুহূর্তে বদলে গেল। চার আঙ্গুল নাড়ায় হাজার হাজার লোকের ভাগ্যের চাকা ঘুরে সেই জবরদস্ত মানুষের অসহিষ্ণুতার সুরই পাওয়া গেল প্রথম এই তার কণ্ঠে। যে প্রমাণ আমি দিচ্ছি তা কি যথেষ্ট নয়? নাকি সুবিধা পেয়ে আরো টাকা নিয়ে নিতে চান? বেশ, বেশি টাকাই পাবেন। 1000-এর জায়গায় 2000 নয়, 5000 পাবেন। আমার ব্যাগ দেখি এবার। এত উত্তেজিত হচ্ছেন কেন মিস্টার রায়? টাকা আমার চাই না, ফোলিও ব্যাগ আপনাকেই দেবো, কিন্তু আজ নয়, কাল। কাল? কখন? উমাপতি বাবুর স্বর অত্যন্ত কঠিন। এই ধরুন বেলা 2টোয় আপনার অফিসে নিয়ে যাব। বেশ,
তাই যাবেন, যেন ভুল না হয়। উমাপতি বাবু নমস্কার পর্যন্ত না করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি সভায় পড়াশোনার দিকে ফিরে পড়লাম। কি ফ্যাসাদ এখন বাদালে বলো তো। আজ তো কোনো রকমে ধাপ্পা দেওয়া গেল, কিন্তু কাল দুটোর মধ্যে ও ব্যাগ ভেলকিতে তৈরি হবে। হবে হবে, তুমি ভেবো না। কাল বেলা 1:30টায় তৈরি থেকো, আমি এসে তোমায় নিয়ে যাবো। বলে পড়াশোনা বেরিয়ে গেল। পরের দিন ঠিক বেলা 1:30টার সময় সে হাজির। আশ্চর্য, তার হাতে তো সত্যি একটা দামি চামড়ার পোর্টফোলিও ব্যাগ। প্রথমে অবাক হয়ে ব্যাপারটা আন্দাজ করে বলল, ও তাহলে তুমি ব্যাগটা আগেই পেয়েছিলে? না। বলে পড়াশোনা একটু হাসলো। তাহলে এখন পেলে কোথায়, কি করে? দাদা, ট্রাম কোম্পানির অফিসে প্রমাণ দিয়ে পেলাম। টাকা পয়সা যখন নেই, তখন ব্যাগটা চোরের ছাছরের হাতে পড়বে না, সেটা আগের থেকেই বুঝতে পেরেছিলাম। স্টেট ট্রান্সপোর্ট, বাস সিন্ডিকেট, ট্রাম কোম্পানির অফিসে আর থানায় সব জায়গায় এই বিজ্ঞাপন পড়ে পর আমি খোঁজ নিই। তার মধ্যে ট্রাম কোম্পানির অফিসে এরকম একটা ব্যাগের সন্ধান মেলে, কিন্তু প্রমাণ হাতে ছিল না। কাল মিস্টার রায়ের কাছে যে কাগজপত্র পেয়েছি তার জোরেই ছাড়িয়ে নিয়ে আসি। বাবা, ওই ব্যাগ আবার একটা সামান্য বিজ্ঞাপন করে তুমি এত কাণ্ড করে ফেললে। বা 1000 টাকা নিতে হবে না। এই বলে আমায় একরকম টানতে টানতে পড়াশোনা অফিস থেকে বাইরে নিয়ে গেল। উমাপতি বাবু নিজস্ব অফিস কামরায় যখন পৌঁছালাম, তখন 2:05। তার খাস কামরায় ঢুকবার সময় উমাপতি বাবুর মুখে যে টুকুটিটুকু ছিল, পড়াশোনার হাতের ব্যাগটা দেখে তা কোথায় উবে গেল এবং একটা আকর্ণ বিস্তৃত হাসি দেখা গেল। অভ্যর্থনার ঘটা তখন কে দেখে। আসুন আসুন আসুন, কি আনবো বলুন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? কিছু না, আগে ব্যাগটা পরীক্ষা করে দেখুন সব ঠিক আছে কিনা। পরাশর ব্যাগটা টেবিলের উপর রাখলো। এই অনুরোধ দুবার করতে হলো। ব্যাগটা খুলে কাগজপত্রগুলো তাড়াতাড়িতেও বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা করে উমাপতি বাবু হেসে বললেন, না না মিস্টার বর্মা, সব ঠিক আছে। এখন কত টাকা চেক লিখবো বলুন? ব্যাগটা আর একটু ভালো করে দেখলে হতো না? সব ঠিক আছে তো? একটু অবাক হয়ে আরো একবার কাগজপত্রগুলো গুনে উমাপতি বাবু বললেন, হ্যাঁ আছে তো দেখছি। পকেট থেকে একটা ছোট প্যাকেট বের করে পরশর বলল, এই ওষুধটা ব্যাগে ছিল। তাই নাকি মিস্টার বর্মা? প্যাকেটটা হাতে নিয়ে উমাপতি বললেন, এই তো দেখছি অ্যাভোমিন। হ্যাঁ, প্লেন বা জাহাজে যাদের মাথা ঘোরে বা গা গোলায় তাদের দরকার হয় এটা। আচ্ছা, গুণধর বাবু প্লেনে কোথাও গেছিলেন? প্লেনে? হ্যাঁ, আসামে আমাদের একটা চা বাগান আছে। কিছুদিন আগেই গেছিল আমার সঙ্গে দেখা করতে, আমি তখন সেইখানেই ছিলাম। এই ফোলিও ব্যাগ হারানোর আগেই সে গেছিল ওখানে। সেখান থেকে ফেরার পরেই এই ব্যাপার ঘটে। আমি তার 2 দিন বাদে ফিরে জানতে পারি। কাল যে কথাটা চেপে গেছিলেন, এবার সেটা বলুন তো মিস্টার রায়। একটু থতমত খেয়ে উমাপতি বাবু বিস্ময়ের ভান করলেন। আমি কি কথা চেপে গিয়েছি? তবে বলে শুরু করে বলতে যাচ্ছিলেন কিছু গুণধর বাবুর ব্যাপারে ছিল। পড়াশোনার স্থির দৃষ্টি গুণধরবাবুর সামনে উপস্থিত। তার জন্যই বোধহয় একটু অস্বস্তি বোধ করে উমাপতি বাবু আবার গরম হয়ে উঠলেন এবং বললেন, যদি না বলে থাকি তাতেই বা কি হচ্ছে? ব্যাগ ফেরত দিয়েছেন, পুরস্কার নিয়ে যান। আমায় জেরা করার অধিকার আপনার কে দিয়েছে? জেরা করার অধিকার নেই, আছে সাহায্য করার ইচ্ছে। ধন্যবাদ, আপনার সাহায্যের আমার কোনো দরকার নেই। উমাপতি বাবু এই বলে একটা মোটা খাম পরশার দিকে একরকম ছুঁড়েই দিলেন যেন। বুঝলাম তাতেই পুরস্কারের টাকা। সেটাকে অগ্রাহ্য করে পরশর গম্ভীর ভাবে বলে উঠল, সাহায্য না চান, সত্যিটা শুনে রাখুন। তাড়াতাড়ি তা আপনি বুঝতে পারেননি।
ওই ব্যাগের বেশিরভাগ কাগজপত্রই জাল। ঘরে যেন বজ্রপাত হলো। নির্বোধের মতো খানিক চেয়ে থেকে উমাপতিবাবু অস্ফুট স্বরে বলে উঠলেন, চাল। তারপরে এক টানে কাগজপত্রগুলো ব্যাগ থেকে বের করে তিনি সেগুলোর ওপর একরকম ভাবে ঝুঁকে পড়লেন। কিছুক্ষণ বাদে তার মুখের চেহারা দেখেই বোঝা গেল পরাশর মিথ্যে বলেননি। উমাপতিবাবু বললেন, এর মানে? মানে অনেক গভীর। শুধু এই সমস্ত কটাই নয়, আমার বিশ্বাস রয় সিন্ডিকেটের সমস্ত আসল কাগজপত্র তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে শুনুন, এই ব্যাপারে তদন্ত করার জন্য একটি ব্যাংক আজ 2 মাস হলো আমার উপর ভার দিয়েছে। আপনাকে? হ্যাঁ, আমি মাঝে মাঝে সব কাজ করে থাকি। নাম পরাশর বর্মা। পরাশর বর্মা নামটা উমাপতিবাবুর খুব পরিচিত বলে মনে হলো না। তিনি শুধু হতাশভাবেই বললেন, এখন উপায় মিস্টার বর্মা? উপায় গুণধর হাজরাকে খুঁজে বের করা। তাই তার সম্পর্কে কিছু গোপন করবেন না। বলুন, সেদিন কি চেপে গেছিলেন? সে এমন কিছু নয় মিস্টার বর্মা। এ ব্যাপারে তার সঙ্গে কোনো যোগ আছে বলে আমি মনে করি না। আমি আবার বলছি, গুণধর লোকটা যুধিষ্ঠির মতো সৎ ও সাধু। সাধুদেরও পতন হয় মিস্টার রয়। এখন বলুন যা লুকিয়েছেন। না, লুকোই ঠিক। তবে গুণধরের একটা ব্যাপার ইদানিং একটু খারাপ লাগছিল। তার কোথাও কেউ নেই, বিয়েও করেননি, সারা জীবনই একা থেকেছে। সম্প্রতি কোনো একটা মেয়ের পাল্লায় পড়েছে বুড়ো বয়সে মনে হচ্ছে। কে সে মেয়ে? জানি না, একদিন রাস্তায় তার সঙ্গে দেখেছিলাম। গুণাধরের তুলনায় বয়সে অনেক কম, সুন্দরীও বলা যেতে পারে। শত্রু সকলেরই থাকে, গুণাধরেরও ছিল। কেউ কেউ আমাকে ইঙ্গিত করার চেষ্টা করেছে, কিন্তু আমি কান দিইনি। গুণাধরকেও কখনো কিছু জিজ্ঞাসা করিনি। একটু চুপ করে থেকে পরাশর জিজ্ঞাসা করল, আচ্ছা, ওনার কি কোনো হার্টের অসুখ ছিল? হার্টের অসুখ? উমাপতি বাবু যেন আকাশ থেকে পড়লেন এবং বললেন, আমি তো ওই ব্যাপারে কিছু জানি না মিস্টার বর্মা, কিন্তু এ প্রশ্ন কেন? সেটা এখন নাইবা জানি। ছিল না বলছেন? না, উমাপতি বাবু একটু ভেবে বললেন। কি মুশকিল বলুন তো, তাই বা বলি কি করে? কিছুদিন তার শরীরটা খারাপ যাচ্ছিল, আগেই বলেছি, কিন্তু সেটা সাধারণ লিভারের দোষ সেই ভেবেছিলাম। দাঁড়ান, একদিন স্পষ্ট মনে আছে, এই ঘরেই হঠাৎ বুক চেপে বসে পড়েছিল। মনে আছে, জিজ্ঞাসা করতে বলেছিল, ও কিছু নয়। কোনো তোর এমনিতেই খুব কম কথা বলে। ধন্যবাদ। মনে হচ্ছে আপনার গুণধর বাবুকে 2-4 দিনের মধ্যেই আপনার সামনে হাজির করতে পারবো। তখনই কাগজপত্রের সমাধান হবে। আপনি গুণধরকে সত্যি 2-4 দিনের ভিতর পাবেন বলে আশা করছেন? উমাপতি বাবু ব্যাকুল ভাবে জিজ্ঞাসা করে ওঠে। তাই তো করি। রোগাটে, লম্বা, ময়লাটে, মাথার সামনে টাক পড়া শুরু করেছে। এই বর্ণনা তো? ছাই দিয়া উমাপতি বাবু বললেন, পুরস্কারটা নিয়ে যান তাহলে। না, এখন থাক। বুঝতে পারছি আপনার কাছ থেকে পরে এর থেকে কিছু বড় নেওয়া যাবে। মানে আপনার কাছ থেকে আরো অনেক বড় কিছু পুরস্কারের আশা রাখি। তারপর পরাশর বর্মার সব চারিচুরি ভাঙবার দাখিল। 2-4 দিনের জায়গায় 7 দিন কেটে গেল। গুণধরের টিকিরও খোঁজ মিলল না। একদিন আমারও হয়রানির অস্ত নেই। অফিস থেকে যেটুকু ছাড়া পাই তার খামখেয়ালে সর্বত্র ওষুধের দোকানে ঘুরতে হয়। কি যে এক অদ্ভুত ওষুধের নাম বলে পরাশর, দোকানে দোকানে ঘুরে যায় কে জানে। ছোটখাটো দোকান তো তার নামই জানে না। খুব কম বড় দোকানেই সেটা পাওয়া যায়। শেষ পর্যন্ত চৌরাঙ্গি ও অন্যান্য অঞ্চলে যে কটা দোকানে ওষুধ পাওয়া গেল, তারা প্রত্যেকেই প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ দিতে নারাজ। কিন্তু পরাশর নাছর বান্দা কি যে তর্কাতর্কি করে কে জানি। কারণ আমি বেশিরভাগ সময় বিরক্ত হয়ে বাইরেই থাকি, তাই কি তর্ক
করছে তারা আমরা অতটা খেয়াল করি, কিন্তু ওষুধটা তাকে কোথাও পেতে দেখলাম না। শেষে একদিন জ্বালাতন হয়ে আমি বলেই উঠলাম, অতই যদি ওষুধটার দরকার, কোনো ডাক্তারকে দিয়ে প্রেসক্রিপশন করাচ্ছ না কেন? প্রেসক্রিপশন করাও? পড়াশোর জন্য আকাশ থেকে পড়ো। আমি বললাম, হ্যাঁ প্রেসক্রিপশন করে নিলেই তো পারো। কিন্তু সেদিন কোন একটা দোকানে গিয়ে যেন কোন মেয়েটে প্রেসক্রিপশন নিয়ে কি একটা ওষুধ নিয়েছে জিজ্ঞেস করছিলে না, ওই কথাটা কানে গেছিল আমার, তাই বলছি। ঠিক বলছো। বলে পড়াশর আমার পরামর্শটাকে বেমালুম চাপা দিল। তার পরদিনই সন্ধ্যায় আমার অফিসে পড়াশর আমার এই মারে তো সেই মারে, সে কি তার মেজাজ! তোমার জন্যই আমার এই হাল। আমি হতভম্ব হয়ে বললাম, আমি আবার কি করেছি? কি করেছো? ওই ছবি দেখাতে জোর করেছিল কে? ওই ছবির জন্যই আমার এই সব গুলিয়ে গেল। কিন্তু তুমি ছবি দেখলে কখন? অর্ধেকটা পর্যন্ত না দেখে তুমি ঘুমিয়েছো। শেষে কি হলো সেটাও তো তুমি জানো না। জানি না। তোমার পকেটে যে কাগজটা দিয়েছিলাম ওটা পড়েছো? তাই তো, কি ভাগ্যি কাগজটা তখনও পকেটে ছিল। বার করে পড়ে আমি সত্যি অভিভূতের মতো জিজ্ঞেস করলাম, তুমি তুমি আগেই বুঝতে পেরেছিলে? তার প্রমাণ তো তোমার হাতেই রয়েছে। আচ্ছা, বাজে কথা রাখো। এই বলে সে ফোন ধরে লালবাজারের গোয়েন্দা বিভাগের একজন মাথাকে জানালো। তাতে আমি একেবারে স্তম্ভিত। লালবাজারে ফোন করে সে স্বয়ং উমাপতি বাবুকেই ফোনে ডাকলেন। হ্যালো, হ্যাঁ মিস্টার রায়কে দিন। তিনি ব্যস্ত? তা হোক, বলুন পরাশর বর্মা ডেকেছে, তাহলেই হবে। তাই হলো। পরাশর বর্মার নামে উমাপতি বাবু নিজেই ফোন ধরলেন। এবার, হ্যালো, আমি বর্মা, আপনার কাছেই যাচ্ছি। এক্ষুনি বেরোচ্ছেন? আপনি আধ ঘন্টা ওয়েট করুন, সব রহস্য সলভ হয়ে গেছে, গিয়ে সব বলছি। আপনার চা বাগানের বাংলো থেকে বাইরে যে পাহাড়ি রাস্তাটা গুয়াহাটি দেখে গেছে, তারই পাশে কোনো খাদে অবশ্যই পাওয়া যাবে। না না, ফোন রাখবেন না, অনেক কথা বাকি। রায় সিন্ডিকেটের অবস্থা সামলাতে নিজেই যেসব কাগজ জাল করেছেন, শেষে একমাত্র বিশ্বাসী বন্ধু ওই সহায় গুণধর হাজরাই যেন সব নষ্টের মূল। বুঝিয়ে তার নিরুদ্দেশ হওয়াটা যেভাবে সাজিয়েছেন, তার তুলনাই হয় না। সব মিথ্যের মধ্যে আপনি শুধু একটাই কথা ঠিক বলেছিলেন। যেটা বলেছিলেন সেটা হচ্ছে, গুণধর হাজরা যুধিষ্ঠিরের মতো সচ্চা মানুষ। বাল্যবন্ধু হলেও সে আপনার সব কথা ধরে ফেলে বলেই আপনি তাকে অজুহাতে আপনার চা বাগানে ডেকে তাকে হত্যা করেন। পাগলের প্রলাপ শুনতে চান না? এক্ষুনি বেরোচ্ছেন, কিন্তু বেরোতে তো পারবেন না। লালবাজারে খবর পৌঁছে গেছে, তারা এতক্ষণে আপনার অফিস নিশ্চয়ই ঘিরে ফেলেছে। কি হলো? ফোনের ভেতরই ঝনঝনাত করে কি একটা পড়ে যাওয়ার শব্দ আমিও পেলাম। হ্যালো হ্যালো করে বেশ কয়েকবার পরাশর ফোনটা নামিয়ে রেখে দিল এবং হতাশ ভাবে বলল, না, মিশরা এখন পুলিশের হাতের বাইরে। আমি বললাম, তার মানে? মানে পুলিশ গিয়ে তার মৃতদেহ টাইট পাবে। ওনারই হাটের ওষুধ, পোলিও ব্যাগে অ্যাভিমিন এর সাথে পেন্টানাইট্রেটেরও শিশি পায়। রোগ যাদের গুরুতর, হাটের হঠাৎ ব্যথা উঠলে তারা এই ওষুধ খায়। সেই দিনও সব ওষুধের দোকানে আমি এটা খুঁজছিলাম, কে কে রিসেন্টলি এই ওষুধটা কিনেছে সেটাই জিজ্ঞাসা করছিলাম। এই ওষুধ যখন ব্যাগে রয়ে গেছে, তখন গুণধর বাবু নিশ্চয়ই এই ওষুধ কেনার চেষ্টা করবেন, হয়তো নিচে, নাহলে তার প্রেমিকাকে দিয়ে। গুণধর বাবুর হাটের অসুখ ছিল না, তার প্রেমের গল্পটাও মিস্টার রয়ের বানানো। তোমার সাথে ওই সিনেমাটা না দেখতে গেলে আমি মিস্টার রয়কে ধরে ফেলতাম। আমি একটু ক্ষুণ্ণ হয়ে বললাম, কিন্তু ওই ছবি তো তুমি দেখোনি ঠিকভাবে, তাতে তোমার মাথা গোলালো কিভাবে? ওখানে তো শেষ পর্যন্ত জানা যায় হ্যারল্ড সত্যি মরেনি। মার্থার কাছ থেকে টাকা আদায়ের জন্য
আর ইউজিনকে জব্দ করার জন্য সে নিজেই তার মৃত্যুটাকে এইভাবে সাজিয়ে সেই লোকটির সাহায্যে সকলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, ওই ছবির জন্যই আমি চোখ বন্ধ করে ভেবে নিয়েছিলাম যে গুণধর হাজরাই রয় সিন্ডিকেটকে ধোঁকা দিয়ে পোলিও ব্যাগটা চুরি করে গা ঢাকা দিয়ে আছে। ব্যাগটা ইচ্ছা করেই ট্রামে ফেলে দেওয়া হয়েছিল সত্যি, কিন্তু সেটা ফেলেছিল মিস্টার রয়, গুণধরবাবু নয়। আসামের চা বাগান থেকে তিনি গুণধর ব্যাগটা নিয়ে কলকাতায় আসে এবং একদিন ট্রামে ফেলে দিয়ে গুণধরের নামে এই বিজ্ঞাপন দেন। ব্যাগে যে ভুল করে দুটো ওষুধের শিশি থেকে গেছে সেটা খেয়াল ছিল না। কিন্তু ছবিতে হ্যারল্ডই যে আসল শয়তান, তুমি ওইটুকু ছবি দেখে সেটা কিভাবে বুঝেছিলে? বুঝেছিলাম যে গল্প লিখেছে তার অতিবুদ্ধির বহর দেখে। আত্মহত্যার বদলে খুন প্রমাণ করতে শুধু জাল চিঠিই যথেষ্ট, তার উপর আবার বিষের বড়ির ব্যাপারটা একটু বাড়াবাড়ি। বিষ খেয়ে মরলে তার ব্যাগটা শুধু পাড়ে পড়ে থাকবে কেন? সমুদ্র তীরে যে ব্যাগটা পায় আর যাকে এক রাত্রে হ্যারল্ডের সাথে মোটামুটি দেখা যায়, সেই নিজের গরজে বা কারুর টাকা খেয়ে হ্যারল্ডকে যদি সমুদ্রে ডুবিয়ে থাকে, তাহলে সে ব্যাগটা নিজের সাথ করে পুলিশের হাতে দেবে না নিশ্চয়ই। না না, আর এইসব বাজে বই দেখবো না। এইসব বইয়ের থেকে কবিতা লেখাই ভালো। শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা পরাশর বর্মা ও ধাঁধানো ছবি। গল্পের সূত্রধার অমর। গল্পের প্রধান চরিত্রে কৃত্তিবাস, পরাশর বর্মা এবং উমাপতি বাবু। কৃত্তিবাস এবং উমাপতি বাবুর ভূমিকায় অমর এবং পরাশর বর্মার ভূমিকায় পিনাকি।